পুলিশ ফাইল। পারুরের গলা না? চলো তো দেখি। আরে চিল্লাচ্ছিস কেন? ওইখানে ওইখানে ওখানে কি? মিতালি গলায় দড়ি দিয়েছে। হায় কপাল। সম্পর্ক শব্দটা ছোট হলেও এর প্রভাব আমাদের জীবনে অপরিসীম। কত ধরনের সম্পর্কই না আছে আমাদের জীবনে। কিছু সম্পর্ক তৈরি হয় কর্মসূত্রে, আবার কিছু সম্পর্ক আমরা পেয়ে থাকি জীবনে চলার পথে। কিছু ক্ষেত্রে সম্পর্ক যেমন জীবনের চলার পথে চলতে সাহায্য করে, আবার তেমনই কিছু সম্পর্ক জীবন সম্বন্ধে বীতশ্রদ্ধ করে তোলে। সম্পর্ক শুধু গড়ারই নয়, সম্পর্ক ভাঙতেও দেখা যায়। আর এই গড়া ভাঙার খেলায় অনেক সময় হতাশায় আক্রান্ত মানুষকে বেছে নিতে হয় মৃত্যুর পথ। যেমন বেছে নিয়েছিল বাগদার পূর্বপাড়ার হালদার বাড়ির ছোট বউ মিতালি হালদার। 2011 সালের 9 মে সকালবেলা গ্রামের মানুষরা আবিষ্কার করে গাছের ডালে গলায় শাড়ির ফাঁস লাগিয়ে ঝুলতে থাকা মিতালির দেহটাকে। কিন্তু কেন? ও যে এরকম একটা করবে আমি আগেই বুঝতে পেরেছিলাম। ওর বৌদি মা অনেক করে বুঝিয়েছিল, কিন্তু কিচ্ছু বোঝেনি। অমানুষ অমানুষ। ওর শ্বশুর বাড়ির প্রত্যেকে এক একজন অমানুষ। স্যার, তুই আমাদের ওর শ্বশুর বাড়ির লোকই ওকে মেরেছে স্যার। বডির পোস্টমর্টম না হওয়া পর্যন্ত কিছু জানা যাবে না, কিন্তু সবচেয়ে আশ্চর্যের বিষয় যেটা, এত বড় একটা ঘটনা ঘটে গেছে, আপনাদের মেয়ের শ্বশুরবাড়ির কাউকে তো পালিয়েছে স্যার, পালিয়েছে। হ্যাঁ, পুলিশের বয় সব পালিয়ে গেছে স্যার। সব বলতে তো স্যার ওই বরেন আর বরেনের বৌদি ভারতী। ওর দাদা তো স্যার বাইরে থাকে। স্যার, হালদার বাড়িতে কেউ নেই, দরজায় তালা ঝুলছে। ঠিক আছে, বডিটাকে পোস্টমর্টমে পাঠানোর ব্যবস্থা করুন। তাই চলুন বডিটাকে নিয়ে। তুই আমার দাদি গাড়া দিচ্ছিস না। আরে বাবা, সম্বন্ধটা ভালো বলেই তো তোকে বলছি। 3 জনের সংসার, দাদা বৌদি আর ভাই। দাদা আবার চাকরির জন্য বেশিরভাগ সময় বাড়ির বাইরেই থাকে। তাতে আমার কি? আমি বিয়ে করব না। শোনো মেয়ের কথা। আরে বাবা, এত ভালো সম্বন্ধ হাতছাড়া হয়ে গেলে চট করে আর পাওয়া যাবে না। আর তাছাড়া ছেলের বৌদির তো তোর ছবি দেখে খুবই পছন্দ হয়েছে। সামনের রোববারে একেবারে ছেলেকে সাথে নিয়েই তোকে দেখতে আসছে। আমাকে কারণের জন্য তো একেবারে উঠে পড়ে লেগেছে। ঠিক আছে, আমি যখন থাকবো না তখন কেঁদে বুক ভাসালেও কিন্তু আমি আর কোনোদিন ফিরেও আসবো না। মিতু, বছর 5 বাদে অর্থাৎ 2006 সাল নাগাদ মিতালির বিয়ে হয় হালদার বাড়ির ছোট ছেলে বরেনের সাথে। যদিও মিতালির বাপের বাড়ির অবস্থা তেমন একটা সচ্ছল না, তবুও চাহিদা মতো সাধ্য মতো জিনিসপত্র দিয়েই বিয়েটা হয়। সবই তো ঠিকঠাক চলছিল, তাহলে মিতালিকে কেন মরতে হলো? কি এমন ঘটনা ঘটলো যার জন্য মিতালিকে জায়গা পেতে হলো পুলিশ ফাইলসের আজকের এই পর্বে? পুলিশ তদন্তে নেমে জানতে পারে এক ঘৃণ্য সম্পর্কের টানাপোড়েনের কথা। একটা কথা বলবো?
হ্যাঁ বলো। বিয়ের পর থেকেই দেখছি আপনি কেমন যেন আমায় এড়িয়ে চলে। দেখলে মনে হয় আপনার যেন আমায় পছন্দই না। অথচ মা বলেছিল আপনার বৌদিই নাকি আমার ছবিটা দেখে আমায় পছন্দ করেছিলেন। তো এ বাড়িতে এসেও দেখছি আপনি আপনার বৌদিকে খুব ভালোবাসেন। বৌদি যা বলেন আপনি তাই শোনেন। তাহলে আমাকে যদি আপনার এতই অপছন্দ হয়ে থাকে বিয়ে কেন করলেন? কত স্বপ্ন নিয়ে নতুন সংসার শুরু করেছিলাম। এখানে এসে সব পেলেও আপনাকে মানে স্বামী সুখ পেলাম না। আচ্ছা আচ্ছা, আমি কি এতটাই খারাপ? বলুন, আপনার স্ত্রী হওয়ার কি আমার কোনো যোগ্যতা নেই? তোমার কথা বলা শেষ হয়ে গেলে আলোটা নিভিয়ে দাও, বড্ড চোখে লাগছে। এই যে স্বামী সোহাগিনী, হ্যাঁ বস। সারাদিন স্বামীর কাছে সোহাগ খেলেই চলবে? হ্যাঁ, সংসারে কাজকর্ম করতে হবে না? তুমি যে কি বলো না দিদি, বিয়ের পর থেকে আজ পর্যন্ত স্বামী কোনোদিন আমার মুখের দিকেই চেয়ে দেখলো না। সে করবে কিনা আমাকে সোহাগ। সে কি রে, ঠাকুরপো এখনো তোর মুখের দিকে তাকায়নি? তবে আর কি বলছি গো দিদি, তুই কিছু বলিসনি? দেওয়ালের কাছে অভিযোগ জানিয়ে কেউ আজ পর্যন্ত কিছু লাভ করেছে? হ্যাঁ হু ছাড়া উনি আমার আর কোনো কথার কোনো উত্তরই দেন না। তুই কিছু ভাবিস না রে, দেখবি সব ঠিক হয়ে গেছে। আসলে না, আমার ঠাকুরপোটা ওরকমই, খুব মুখ চোরা। আমার সাথে ছাড়া কারোর সাথে সেভাবে কথাবার্তা বলে না। কিন্তু তা বলে নিজের স্ত্রীর সঙ্গেও কথা বলে না, এ তো বাপের জন্মেও শুনিনি। আমাদের জামাইটা না একটু অন্য ধরনের আছে। ওই যে অষ্টমঙ্গলায় এ বাড়িতে এসেছিল, একটা রাত্রিরও কাটালো। মিতুকে রেখে কাজ আছে বলে সেই যে গেল, আর এলো কিনা একেবারে ওকে নিয়ে যাবার দিন। আমি যে এবার কি করব কিছুই বুঝে উঠতে পারছি না। তুমি একটু অন্যভাবে স্বামীর মন জয় করার চেষ্টা করো তো। ধ্যান, তুমি যে কি বলো না তার কোনো মাথা মুন্ডুই নেই। কেন রে, বৌদি তো ঠিকই বলেছে, একবার শুনেই দেখ না। বেশ বলো, আমি যেটা বলছি সেটা মন দিয়ে শোনো। তুই রান্না করবি? করি না দিদি, আমার ভীষণ ইচ্ছে করছে। তাছাড়া তুমি তো রোজই রান্না করো, একদিন না হয় আমি করলাম। তুই কি ভেবেছিস, ভালো মন্দ রান্না করে বরকে খাওয়ালে তুই বরের মন পাবি? সে ঘুরে বাড়ি ঠাকুরপুর আমার হাতের রান্না ছাড়া আর কারুর হাতের রান্না মুখে রোচে না। দেখি না পরীক্ষা করে, মাত্র তো একটা দিন, ভালো না লাগলে কাল থেকে আবার তুমিই রান্না করো। তোর যা ভালো লাগে তুই তাই কর। তবে খেতে বসে যদি ঠাকুরপো এতটুকু অশান্তি করে না খাওয়া নিয়ে, তখন কিন্তু আমি সামাল দিতে পারবো না। এই তোকে আমি বলে দিলাম। বুঝতে পারেন, সত্যি বলতে কি বাড়ির রান্নার স্বাদই আলাদা। রোজ রোজ ওই মেসের ঠাকুরের রান্না খেতে খেতে না জিভের স্বাদটাই চলে গেছে। তুই বরং ওই চাকরিটা ছেড়ে দিয়ে এদিকে কোনো চাকরির খোঁজ কর দাদা। বাইরের ওই সব ছাইপাশ খেয়ে খেয়ে তোর শরীরের তো একেবারে 12টা বেজে গেছে। কি বলো বৌদি? আমি আর কি বলবো, আমি তো অনেকবারই বলেছি তোমার দাদা তো চাকরি ছেড়ে আসবেই না এখানে। আজকালকার দিনে একটা চাকরি ছেড়ে আরেকটা চাকরি পাওয়া ভীষণ কঠিন। ওসব নিয়ে তোদের ভাবতে হবে না, আমার এসব অভ্যেস হয়ে গেছে। এই বৌদি, এই তরকারিটা আরেকবার দাও তো, দারুণ হয়েছে।
আজকে কোনো স্পেশাল মশলা দিয়েছো নাকি? না, কোনো স্পেশাল মশলা দিই না, তোমার বউ আজ রান্না করেছে। বাহ, বোমার রান্না তো বেশ ভালোই। কি বলিস বলেন? হ্যাঁ, তা ঠিক। হ্যাঁ হ্যাঁ, অনেক হয়েছে। যেই একটু প্রশংসা করার সুযোগ পেয়েছে অমনি বইয়ের নামে প্রশংসা করতে শুরু করেছে। এদিকে নাকি বইয়ের সাথে কোনো সম্পর্কই নেই। আহ বৌদি, এই শোনো, এবার থেকে তোমার বউকে বলো তোমার সমস্ত দেখভাল করতে। আমি আর কোনো রান্না বান্না কিছু করতে পারবো না। তবে আজ আপনার সবার সামনে ওইভাবে আমার রান্নার প্রশংসা করাটাও ঠিক হয়নি। বৌদি কি ভাবলো বলুন তো? কিচ্ছু ভাবেনি। আমার বৌদি ও ধরনের মানুষই না। আমার বৌদি খুব ভালো, কিন্তু একটা ব্যাপার আমি ঠিক বুঝতে পারছি না। কি? তুমি আমাকে আপনি বলে বলো কেন? কোনো স্ত্রী কি তার স্বামীকে আপনি বলে? বিয়ে করে আমি শুধু স্ত্রীর স্বীকৃতিটাই পেয়েছি, অধিকার কিন্তু পাইনি। আপনি বলুন তো, এর আগে আপনি কোন দিন আমার সাথে কোন কথাটা বলেছেন? কোনোদিন আমার দিকে ফিরে তাকিয়েছেন? বা, তোমার তো দেখছি আমার ওপর অনেক অভিযোগ। নাও, আলোটা নিভিয়ে দাও, বড্ড ঘুম পাচ্ছে। এই দেখো তো কে এলো। ঘুমিয়ে পড়েছিলি বুঝি? ঠাকুরপো কোথায়? ওই তো, ঠাকুরপো ঘুমিয়ে পড়েছো? না না বৌদি, বলো কি হয়েছে? বলছি তোমার দাদা তোমাকে ডাকছে, কি সব দরকারি কথাবার্তা আছে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। ও হ্যাঁ, শোনো না, বলছি তোমাদের দুই ভাইয়ের কথাবার্তা হয়ে গেলে তুমি ওই ঘরে শুয়ে পড়ো, আমি আজ তোমার বউয়ের সাথে শোবো। ঠিক আছে। কি রে, বরকে ছেড়ে আজ আমার সাথে শুতে তোর কোনো আপত্তি নেই তো? যা, আমার মতো হ বুঝলি, আবার মতো হ। দেখ, আমি রোজ রোজ একা একা শুয়ে থাকি, আজ বর এসেছে, তাও আজ তোর সাথে শোবো বলে তোর এখানে চলে এলাম। তবে তুই হাল ছাড়িস না। আমার মনে হয় যে তোর বরের সাথে থাকা যে অভিযোগগুলো আছে সেগুলো একদিন সব দূর হয়ে যাবে। এই শুয়ে পড়ি, চল। গামছাটা দিয়ে যাও তো। তুই এখানে গামছা নিয়ে কি করছিস? ওই যে উনি গামছা চাইলেন। উনি গামছা চাইলেন, তার জন্য তো আমি আছি। তোকে এখানে কে আসতে বলেছি? বরকে কাজ না দেখালে চলছে না, তাই না? এই শোন, আমি তোকে স্পষ্ট বলে দিচ্ছি, তোকে আমি রান্না বান্নার দায়িত্ব দিয়েছি বলে এই নয় যে ঠাকুরপোর সব দায়িত্ব আমি তোকে দিয়ে দিয়েছি। এতদিন যখন ঠাকুরপোর সব দায়িত্ব আমি নিয়েছিলাম, সব দেখভাল আমি করেছিলাম, তখন আমি দেখব। আর যদি আগ বাড়িয়ে কিছু করতে আসিস না, তার ফল ভালো হবে না, এই আমি তোকে বলে দিলাম। অনেক সময় শাশুড়ি না থাকলে বাড়ির বড় বউই সংসার চালায়, আর সেই সংসার চালাতে গিয়ে দেওরের প্রতি একটা অধিকার বোধ জন্মাতেই পারে, সেটাও না হয় মেনে নেওয়া গেল। কিন্তু স্ত্রীকে তার স্বামীর কাজ করতে দিতে না চাওয়া, না না, এই কাজটা তো মেনে নিতে পারছি না। হ্যাঁ রে, তোর জায়ের সাথে জামাইয়ের আবার কোনো? না না মা, ওসব কিছু না।
আমার যা মানুষটা এমনিতে খারাপ নয়, কিন্তু ওনার সব বিষয়ে ওই খবরদারির ব্যাপারটা, মানে তোমার জামাইয়ের বিষয়, ওই নজরদারির ব্যাপারটা না আমার ঠিক ভালো লাগে না। তবে এবার থেকে তুমি ওই নজরদারিটা শুরু করো, শুধু স্বামীর দিকেই না, সেই সঙ্গে তোমার জায়ের উপরও। ওই মহিলা যে কি করে তোমার স্বামীকে বশ করেছে সে ওই ভগবানই জানে। তুই পাশের গায়ে এক তান্ত্রিক এসেছে বলে শুনেছি, যাবি নাকি তার কাছে একবার? না মা, আমার ওসব আর ভালো লাগে না। তোমাদের কথা মতো তো অনেক পুজো পাঠ উপোস করে তো দেখলাম, কিন্তু কিছুতেই তো কিছু হলো না। এবার হবে মা। হ্যাঁ রে, আমি অনেকের মুখেই শুনেছি ওই তান্ত্রিকের কাছে গেলে নাকি কাউকে খালি হাতে ফিরতে হয় না। চল রে মা একবার। অং হোম ক্লিং লং জং বং ওং ফট স্বাহা। এই নে বেটি, আর এই মিষ্টিটা। কাল অমাবস্যা, কাল রাতে তুই তোর স্বামীকে নিজের হাতে খাইয়ে দিবি। ওং রং রং লং বং অং রং রিং ফট। হঠাৎ মিষ্টি? কেন, আমি তোমাকে মিষ্টি খাওয়াতে পারি না নাকি তার জন্য তোমাকে তোমার বৌদির অনুমতি নিতে হবে? আহা, আমি কি তাই বললাম? আচ্ছা দাও। কি ব্যাপার ঠাকুরপো, কি খাচ্ছ? মিষ্টি মিতালি এনেছে। মিতালি শুধু তোমার জন্যই এনেছে, আমারটা কই? না মানে বুঝেছি। দূর, এতে এত বোঝাবুঝির কি আছে? আমি তো এখনো মিষ্টিটা খাইনি। এসো আমরা দুজনে ভাগ করে খাই। কেন, কি হয়েছে? আমি আর ঠাকুরপো যদি দুজনে মিষ্টিটা খাই তাহলে তোর অসুবিধা কোথায়? না মানে আমি ওটা শুধু ওর জন্যই এনেছি। চুপ কর। আমতা আমতা করে মিথ্যে কথা বলতে হবে না। যে জিনিস আমি খাবো না সে জিনিস আমার ঠাকুরপোও খেতে পারবে না। দাও তো। তুমি জেগে আছো? বাথরুমে শুয়ে পড়ো। শুধুই ওকে সন্দেহ করছিলাম, কিন্তু ওই যে অস্পষ্ট কথাগুলো শুনছিলাম, ধুর কি শুনতে কি শুনেছি, আমার বোধহয় মাথাটাই খারাপ হয়ে যাচ্ছে। ওই মুখ দেখলে কি মনে হয় ওই মুখে কোনো পাপের দাগ লাগতে পারে? ভুল 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 বুঝেছি তোমাকে, আমায় ক্ষমা করো। বৌদি, কিছু বলবে? বলছি রান্না রেডি তো? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, আমি তাহলে স্নান সেরে আসি। ঠিক আছে। দিদি বলছি যে তুমি এদিকটা একটু দেখো, আমি এক্ষুনি আসছি।
তোমার জন্য গামছা আর লুঙ্গি নিয়ে এসেছি। ভেতরে সব দেব। পতি সেবা হলো না বুঝি? আরে বাবা, তুই শুধু শুধু কষ্ট করছিস। আমি তো তোকে বলেই দিয়েছি যে আমি যতক্ষণ আছি ঠাকুরপোকে নিয়ে তোকে কিছু ভাবতে হবে না। আরে বরটা না হয় তোর, কিন্তু তুই এই বাড়িতে আসার অনেক আগে থেকে ঠাকুরপোর ওপর আমার যে একটা জোর আছে, সেই জোরটা কি এত সহজে ছেড়ে দেবো? হ্যাঁ, তোর জায়ের সাথে জামাইয়ের আবার কোনো তুমি জামা কাপড়টা ছাড়ো, আমি তোমার জন্য জল নিয়ে আসছি। বরকে জল খাওয়াতে পারলি না বলে কষ্ট হচ্ছে? শোন না, তুই ওর জন্য চা করে নিয়ে যা, একটু চা করে নিয়ে যা, যা না যা। ওই সব মিষ্টি খাওয়ানোর ব্যাপারটা আমি বুঝি না ভেবেছ? সব চাল। আরে বাবা, চাল হোক আর যাই হোক, শেষ পর্যন্ত সেটা ফেল করলো তো। আচ্ছা বৌদি, তুমিই বলো, আজ অব্দি তোমার দেওয়া কোনো জিনিস ছাড়া আমি কারোর জিনিস খেয়েছি কখনো? সত্যি খাওনি তো? আমাকে ছুঁয়ে বলো তো। সত্যি সত্যি সত্যি? এত গরম পড়েছে না ঠাকুরপোকে, ওই জন্য আমি ঘামটা মুছিয়ে দিচ্ছিলাম। খুব গরম পড়েছে। তুই তুই কাপটা ভাঙলি তো, যা আবার আরেকবার চা করে নিয়ে আয়। হ্যাঁ, আমি ঠাকুরের ঘামটা মুছিয়ে দিই। এত গরম পড়েছে না, যা না যা। আমি তোকে তখনই বলেছিলাম, তুই তো আমার কোনো কথাকে পাত্তাই দিলি না। বলেছিলিস তোর যা নাকি খুব ভালো মানুষ, সব সময় তোদের উপরে নজর রাখে। আরে বাবা, নজর কি শুধু তোর উপর? না রে, নজর রাখতো বরেনের উপর, যাতে বরেনের সাথে তোর কোনো এইভাবে কেঁদে কোনো লাভ হবে না মিতালি। তোমাকে রুখে দাঁড়াতে হবে, অন্যায়ের প্রতিবাদ করতে হবে। পারবো না বৌদি, আমি কিছুতেই পারবো না। আমি একটা মেয়ে হয়ে কি করে স্বামীর ওই কাজের প্রতিবাদ করব? তাহলে তুই মর হতভাগী, নিজে তো কষ্ট পাবি আর আমাদেরকেও সারাক্ষণ কষ্টে রাখবি। শোনো, আমি বলছি এখনো সময় আছে। যদি নিজের স্বামীকে চিরদিনের মতন হারাতে না চাও, তাহলে যাও বরেনের মুখোমুখি দাঁড়াও, তার কাছে জানতে চাও। কেন কেন তুমি আমার জীবনটা এইভাবে নষ্ট করলে বলো? বিয়ের পর থেকে আজ পর্যন্ত তুমি আমার সাথে কোনোদিন ভালোভাবে কথা অব্দি বলো, আমাকে ছুঁয়েও দেখোনি। আমাকে যদি তোমার এতই অপছন্দ ছিল, তাহলে বিয়েটা কেন করলে বলো? সেদিনকার ঘটনাটার পর আমি কাউকে কিচ্ছু বলতে পারিনি। ছি, লজ্জায় ঘেন্নায় আমার মরে যেতে ইচ্ছে করছিল। তুমি তো আমাকে কখনো ছুঁয়েও দেখলে না। আমার উপর কিসের এত ঘেন্না তোমার? কি আছে তোমার বৌদি যে আমার কাছে নেই? বলো 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 না। আমি তোমায় খুব ভালোবাসি, বিশ্বাস করো। তুমি আমায় এভাবে আঘাত দিও না, আমি তাহলে মরেই যাব। বলো না তুমি আমায় ভালোবাসবে তো? বলো, আমার স্ত্রীর মর্যাদা দেবে তো? বলো না, বলো।
দরজা ধাক্কানোর আওয়াজটাও তোমার কানে যায়নি। পুরনো হয়ে গেছি আমি না, একদম পুরনো হয়ে গেছি। খবরদার ঠাকুরপো, আমি কিন্তু তোমাকে স্পষ্ট বলে দিচ্ছি, আমি আমার জিনিসের ভাগ কাউকে দিই না। বৌদি তুমি চুপ করো, মিতালি শুনতে পাবে যে। শুনতে পাক, ও সব কিছু শোনা দরকার, সব কিছু ওর জানা দরকার। চুপ করো, চুপ মিতালি, করো। এই মিতালি, তখন থেকে তোকে ডাকছি, শুনতে পাচ্ছিস না? এই মিতালি, আসছি দিদি। আমায় ডাকছো? হ্যাঁ ডাকছি। এতদিনে তুই সব কিছু বুঝে গেছিস না, যে তোর বর শুধুমাত্র তোর একার বর না, তাতে আমারও অধিকার আছে। আর সেটা তোর এই বাড়িতে আসার অনেক অনেক আগের থেকে। তোকে এ বাড়িতে বিয়ে দিয়ে নিয়ে এসেছে শুধুমাত্র লোকের চোখে ধুলো দেবার জন্য। তাই তাই এই বাড়িতে যদি তোকে থাকতেই হয় না, তাহলে তোর শুধু মুখটা বন্ধ করে নয়, ওই চোখটাও তোকে বন্ধ করে থাকতে হবে। যদি একটা বাইরের লোক কিচ্ছু জানতে পারে না, তোকে আমি একেবারে মাটিতে পুঁতে দেবো। সাবধান একেবারে। দেশে আইন নেই, পুলিশ নেই। শোনো মিতালি, তুমি একদম ভয় পাবে না। যদি বেশি বাড়াবাড়ি করে সোজা থানায় চলে যাবে। আমি কথা যদি পুলিশ একবার জানতে পারে, তাহলে ওই দেবা আর দেবীকে একসঙ্গে ধরে নিয়ে গিয়ে আচ্ছা করে চাপকাবে। না না, ওর কোনো ক্ষতি আমি করতে পারবো না। তাহলে আর কি করবে? চোখের সামনে ওদের ফষ্টি নষ্টি করতে দেখো আর চোখের জলে বুক ভাসো। ভালো কথা, তোমার ভাসুর জানে ওদের এই কীর্তির কথা? ভাসুর বাড়িতে এলে ওনাকে সব জানাও, একমাত্র তিনি এখন কিছু করতে পারেন। ছি ছি বৌমা, তুমি এতটা নীচ যে যা তোমাকে ছোট বোনের মতো ভালোবাসে তার সম্বন্ধে খারাপ কথা বলতে তোমার জিভে আটকালো না? দাদা, আপনি আমাকে বিশ্বাস করুন, আমি আপনাকে যা যা বলছি তার একটুও মিথ্যে নয়। আমি নিজের চোখে সব দেখেছি। থামো, তুমি নিজের চোখে কি দেখেছো না দেখেছো সেটা বিশ্বাস করে আমার বউ আমার ভাইকে অবিশ্বাস করতে হবে? কখনো না। এসব হচ্ছে তোমার সংসার ভাঙার প্ল্যান, আর এসব তুমি করছো তোমার বাপের বাড়ির মদতে। দাদা, আপনি কিন্তু আমাকে ভুল বুঝছেন। থামো, এসব নিয়ে তোমার সাথে আলোচনা করতে চাই না। ভারতী, ভারতী, হ্যাঁ, কি হয়েছে বলো? তুমি কি আরেকবার চা খাবে? আচ্ছা, এতক্ষণ ধরে তোমার ছোট যা, যাকে তুমি নিজে পছন্দ করে এই বাড়িতে বউ করে এনেছো, সে এতক্ষণ ধরে তোমার আর বরেনের নামে আমার কানে বিষ মন্ত্র ঢালছিল। ছি 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 ছি। সে কি কথা গো? কি সব বলে সে কথা? এই মুখ পুরি, তুই আমার নামে আর তোর বরের নামে তোর দাদার কাছে কি সব কথা শোনাচ্ছিলিস? এসব বাজে কথা আলোচনা না করাই ভালো। শোনো বৌমা, আগামী পরশু আমি কাজে ফিরে যাচ্ছি। ওখান থেকে এবার ফিরে এসে যেন দেখি সব ঠিকঠাক আছে। মন দিয়ে সংসার করো বৌমা, মন দিয়ে সংসার করো। দাদা, এ দাদা, আরে তোর হলো? এদিকে যে ট্রেনের সময় হয়ে এলো। আসি। এই শোনো, তোমার খাবারগুলো আমি সব টিফিন বক্সের মধ্যে ভরে দিয়েছি। হ্যাঁ, বাইরের খাবার কিন্তু একদম খাবে না। আর শোনো, প্রেশারের ওষুধটা কিন্তু মনে করে খাবে। হ্যাঁ, খাবো বাবা খাবো, তোমাকে এ নিয়ে চিন্তা করতে হবে না। চিন্তা কি আর সাথে করি? বিদেশ বিমুয়ে একা একা থাকো, তোমার তো দেখার কেউ নেই। শরীর খারাপ হলে তোমাকে কে দেখবে? এই দেখো, আবার কাঁদতে শুরু করে দিল। কি করবে বল, বৌদির দেহটা থাকে এইখানে আর মনটা তো তোর কাছেই পড়ে থাকে। সে কি আমি জানি না? ভাগ্য করে এমন বউ তোর মতো ভাই পেয়েছি, সেটা বা কম কি? চল, ভালো থেকো, আশীর্বাদ করি তোমার মনে সব কালিমা যেন মুছে যায়। এবার আসি তাহলে, আসি। চ চ চ চল 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 চল। দুর্গা দুর্গা। কোথায় চললে তুমি? ঘরে। হ্যাঁ, সেই ভালো। ঘরে গিয়ে নিজের জামা কাপড় জিনিসপত্র সব গুছিয়ে নাও। কেন? কেন আবার? এই বাড়িতে তোর আর কোনো জায়গা হবে না। তুই তোর বাপের বাড়িতে গিয়ে থাকবি। জায়গা হবে না মানে? এটা আমার স্বামীর বাড়ি। স্বামী? এই,
তোর স্বামী তো তাকে স্ত্রী হিসেবেই মানে না। তোর লজ্জা করে না তাকে স্বামী বলে ভাবতে? উনি আমাকে মেনে নিক বা নাই নিক, আমি তো জানি উনি আমার স্বামী, তাই আমি এখান থেকে কোথাও যাব না। কি? যাবি না মানে? তোকে আমি চুলের মুঠি ধরে টানতে টানতে তোর বাপের বাড়িতে দিয়ে আসবো। তবেই আমার নাম ভারতী, বুঝলি? লাগছে না? এখন লাগছে না? আর যখন ভাসুরের কাছে আমাদের নামে বলছিলিস, তখন তোর মনে ছিল না যে আমাদের কাছে তোকে থাকতে হবে? তখন তোর কোন বাবা এসে তোকে আমি থাকি যাই। শোন, অন্যায় যখন করেছিস তার খেসারত তোকে দিতেই হবে। তুই বাপের বাড়ি থেকে 50,000 টাকা নিয়ে আসবি। এত টাকা আমার বাবা কোথায় পাবে? তোর বাবা কোথায় পাবে সেটা আমি কি করে জানবো? ওই টাকাটা নিয়ে যদি তুই এই বাড়িতে আসতে পারিস, তাহলে তুই এই সংসারে কেন, তুই তোর বরের কাছেও জায়গা পাবি। আর যদি ওই টাকা নিয়ে তুই না আসতে পারিস, তাহলে ওই বাড়িতে তোর আর কোনো জায়গা হবে না। এই কথাটা তুই মাথায় তুই ঢুকিয়ে রাখিস। 50,000 টাকা কি কম হলো? অতগুলো টাকা এখন পাবো কোথায়? কিন্তু টাকা না দিলে যে ওরা আমার মেয়েকে সংসার করতে দেবে না। আমার মেয়ের সংসারের চেয়ে 50,000 টাকা তোমার কাছে বড় হয়ে গেল। আচ্ছা মা, আমরা কি সে কথা বলেছি? আমরা চাই ও সংসার করুক, কিন্তু এতগুলো টাকা। আচ্ছা বাবা, আমাদের এই বাড়িটা বন্ধক রেখে যদি কিছু টাকা। না না, আমি আমার নিজের জন্য তোমাদের এত বড় ক্ষতি কিছুতেই হতে দিতে পারবো না, কিছুতেই না। কিন্তু কিন্তু টাকা না নিয়ে গেলে যদি ওরা আমাকে বাড়িতে থাকতে দেবে না, তাই তো? আমি না হয় আমার যার পা ধরে অনুরোধ করব, তাতেও কি ওদের মন বলবে না? বলো না মা, তাতেও কি ওদের মন বলবে না? আমি একটা কথা বলছি, থানায় গিয়ে একটা ডায়েরি করলে হয় না? না না, তাতে ওরা আরো রেগে যাবে। একবার বৌদির কথা মতো ভাসুরকে বলে তো দেখলাম, কেউ কিচ্ছু করতে পারবে না, কিচ্ছু না। তাহলে তুই কি করবি মা? মূল যে বিষয়টা, যে একটা অবৈধ সম্পর্ক, বিয়ের আগের থেকেই ওর স্বামীর সঙ্গে তার বৌদির মানে দাদার ওয়াইফের একটা অবৈধ সম্পর্ক ছিল, এবং সেই সম্পর্কের জেরে প্রায় মারধর করত। এরা দুজন মিলে ওর উপরে শারীরিক এবং মানসিক নির্যাতন করত এবং চাপ দিত, যা তোর বাবার কাছ থেকে টাকা নিয়ে আয়। এবং যার সঙ্গে অবৈধ সম্পর্ক, সেই আরতি হালদার, সে বলতো 50,000 টাকা নিয়ে আয়, তাহলে তোর ওই স্বামীর সঙ্গে তোর বিছানায় শুতে দেবো, নাহলে দেবো না। কিন্তু তার বাবা এই সব গরিব মানুষ হওয়ার দরুন, তাকে টাকা দিতে না পারার দরুন এই অত্যাচারের মাত্রা বেড়ে যায়। দিদি, আমার এবারের মতো ক্ষমা করে দাও। বাঁচার বলছি, একা কান্না না আমার একদম সহ্য হয় না। টাকা যখন আনতে পারিস তুই, তখন মোটে এখানে এলি কেন তুই? দিদি, এখানে ছাড়া আমি কোথায় যাব বলো? এখানে ছাড়া যে আমার আর কোথাও যাওয়ার জায়গা নেই। কেন রে? তোর বাবা দাদাকে এতটাই ভিখিরি যে তাদের মেয়ে বোনকে তাদের কাছে এতটুকু রাখার ক্ষমতাও নেই? শোন, আমার যে কথা সেই কাজ। আমি যখন তোকে বলেছিলাম যে তুই যদি টাকা আনতে পারিস, তাহলে তুই এখানে তোর স্বামীর সাথে সংসার করতে পারবি। যখন তুই টাকা আনিস নি, তখন তুই স্বামীর সাথে কিছুতেই সংসার করতে পারবি না। বরঞ্চ স্বামীর সাথে আমি সংসার শোন, ওই দুঃখী মুখ করে থাকলে না আমি গলে যাব না, বুঝলি? চলো ঠাকুর, আমরা বরং গিয়ে শুই, খুব ঘুম পাচ্ছে। চলো বৌদি।
শুনল না, মিতালির কথা কেউ শুনল না, বুঝতে চাইল না মিতালির বুকের যন্ত্রণাটাকে, এমনকি তার স্বামী পর্যন্ত না। দীর্ঘ 5 বছর বিয়ে হয়েছিল মিতালির, কিন্তু এই 5 বছরে সুখ তো দূরের কথা, তার স্বামী আর তার যা তাকে উপহারে দিয়েছিল এক দুর্বিষহ জীবন। বিয়ে করেও স্বামীর কাছ থেকে মিতালি কোনোদিন স্বামী সুখ পায়নি। আসলে তাদের মধ্যে কোনো দাম্পত্য সম্পর্কই ছিল না, বরঞ্চ তাকে দেখতে হয়েছে তার স্বামীর সাথে তার জায়ের ব্যভিচারের দৃশ্য। তোর বল শুধুমাত্র তোর একার বল না, তাতে আমারও অধিকার আছে। তোকে আমি রান্না বান্নার দায়িত্ব দিয়েছি বলে এই নয় যে ঠাকুরপো সব দায়িত্ব আমি তোকে দিয়ে দিয়েছি। যখন তুই টাকা আনিস নি তখন তুই স্বামীর সাথে কিছুতেই সংসার করতে পারবি না, বরং তোর স্বামীর সাথে আমি সংসার করব। শোন, ওই দুঃখী দুঃখী মুখ করে থাকলে না আমি বলে যাবো না, বুঝলি? বাড়িতে যদি থাকতেই হয় না, তাহলে শুধু মুখটা বন্ধ করে ওই চোখটাও তোকে বন্ধ করে থাকতে হবে। যদি একটা বাইরের লোক কিচ্ছু জানতে পারে না, আমি জীবনের মধ্যে তো বুঝে দেবো। মিতালির শ্বশুরবাড়ির লোকেরা, অর্থাৎ তার স্বামী এবং তার যা, প্রথম দিকে পালিয়ে বাঁচতে পারলেও পরের দিকে আর পালাতে পারেনি। পুলিশ তাদের দুজনকেই অ্যারেস্ট করেছে, বিচার এখনো চলছে। মিতালির স্বামী আর তার জায়ের ভাগ্যে কি আছে তা আমরা না জানতে পারলেও মিতালির ভাগ্যে কি ঘটেছে তা আমাদের জানা হয়ে গেছে। আচ্ছা, একটু চেষ্টা করলে কি মিতালির ভাগ্যটাকে পরিবর্তন করা যেত না? মিতালির পরিবারের লোকেরা যদি বিয়ের আগে আশপাশ থেকে একটু খোঁজ খবর নিত, তাহলে হয়তো তারা জানতে পারত বরেন এবং তার বৌদির মধ্যে সেই অবৈধ সম্পর্কের কথা। দিনের পর দিন যে খুব অমানসিকভাবে এরা দুজনে মিলে এই অবৈধ সম্পর্ক থাকার কারণে গৃহবধূর উপরে নির্মমভাবে নিষ্ঠুরভাবে তার উপরে অত্যাচার চালিয়ে যেতে থাকলো। মেয়েটি এই ধরনের অত্যাচার দিনের পর দিন সহ্য করতে না পারার দরুন একদিন ওই বাড়ির পাশে একটা গাছে এসে নিজে গলায় দড়ি দিয়ে সুইসাইডের পথ বেছে নিতে সে বাধ্য হয়েছে, এবং যার পরিপ্রেক্ষিতে 498-এ, 306, 497 এবং 3/4 ডাউরি ডিপি অ্যাক্টে তাদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। বর্তমান দুজনই অ্যারেস্ট হয়েছে এবং মামলাটি বিচারাধীন অবস্থায় আছে। আজকের এই ঘটনায় মিতালি একটা উদাহরণ। এরকম বহু মিতালি আছে যারা প্রতিনিয়ত নীরবে অত্যাচারিত হয়ে চলেছে। শুধুমাত্র শারীরিকভাবেই নয়, মানসিকভাবেও তাদের নির্যাতিত হতে হচ্ছে। তার জন্য দরকার আগে থাকতে খোঁজ খবর নেওয়া, বিয়ের আগে পাত্রপক্ষ সম্বন্ধে ভালো করে জানা দরকার, আর সেই সঙ্গে দরকার মেয়েদের শিক্ষা দেওয়া, কারণ এই শিক্ষা মনে জোর আনে, আর এই জোর থাকলে অনেক অসাধ্য জিনিস সাধন করা যায়। খবরের কাগজে সবটা লেখা থাকে না, কিন্তু সেই সবটাই তুলে ধরে শুধুমাত্র পুলিশ ফাইলস। আজকের মতো এ পর্যন্তই। আপনাদের সঙ্গে দেখা হবে আগামী পর্বে। ততক্ষণ ভালো থাকুন, সাবধানে থাকুন, আর অবশ্যই সদা সতর্ক থাকুন, আর দেখতে থাকুন পুলিশ ফাইলস।